আজ সকালে একটি ব্রেকিং নিউজ আপনারা দেখেছেন, বিভিন্ন বড় মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখেছেন যে প্লেন ভেঙে বা প্রাইভেট জেট ভেঙে পড়ে মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের। তিনি একেবারে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীও ছিলেন। কিন্তু এটা কি দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক মহলে এই প্রশ্ন কিন্তু উঠছে। কারণ অজিত পাওয়ার তিনি এখন বিজেপির সঙ্গে রয়েছেন, কিন্তু শোনা যাচ্ছিল যে তিনি আবার তার পুরনো যে জোট সঙ্গী তার কাকা যে আপনার শরদ পাওয়ার, সেই দলে তিনি ফিরে যেতে চলেছেন। এবং শরদ পাওয়ার, অজিত পাওয়ার তারা একসঙ্গে আবার ইন্ডিয়া জোট বা কংগ্রেসের সঙ্গে হাত মিলাতে পারেন, এনডিএ ছেড়ে দিতে পারেন। তাহলে কি এটা একটা বড় ষড়যন্ত্র? কোনোভাবে কোনো চক্রান্ত হয়নি তো, নাকি এটা একটা দুর্ঘটনা? এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং সাংবাদিক পার্থ সারথী গুহ দাদার সঙ্গে। তারা কি বলছেন সরাসরি শুনুন। কিন্তু আপনাদের কি মনে হচ্ছে, একজন উপমুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা এতটাই দুর্বল যে তার প্লেন ভেঙে পড়ে যাচ্ছে? 100 ফুট ওপর থেকে আছড়ে পড়ে অজিত পাওয়ার তিনি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন, কি বলবেন? অমিত শাহ তো বলেন যে ক্রোনোলজি সমঝিয়ে। ক্রোনোলজি অনুযায়ী প্রথমে গোপীনাথ মুন্ডে, যিনি মহারাষ্ট্রের যার চিফ মিনিস্টার হওয়ার কথা ছিল, যিনি প্রমোদ মহাজনের সম্পর্কিত আত্মীয় ছিলেন, তিনি দিল্লি শহরে মন্ত্রী হওয়ার পরও গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এবারে যিনি বলছিলেন তার কাকার সঙ্গে তিনি হাত মিলিয়ে নেবেন, সেই অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় মারা গেলেন। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে যারাই বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলতে যায় হঠাৎ কেন তারা মারা যান। দেখুন, আমি তো সাধারণ সাংবাদিক, সাধারণ নাগরিক, কিন্তু অমিত শাহর মতো করে ক্রোনোলজি বোঝবার চেষ্টা করি, যেটা শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতও বলেছেন। ঠিক যে সময় মহারাষ্ট্রের রাজনীতিতে দুই পাওয়ার আবার একজোট হওয়ার কথা বলছিলেন, সেই সময় অজিত পাওয়ার, যিনি ডেপুটি চিফ মিনিস্টার, তিনি কি করে মারা গেলেন? আমার মনে হয় যে এটা একটা জরুরি প্রশ্ন। এবং আমি মনে করিয়ে দেবো আপনাদের, এর আগে আহমেদাবাদে যখন এয়ার ইন্ডিয়ার প্লেন ভেঙে পড়েছিল, তখনও সেখানে গুজরাটের এক প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন, যিনিও একটা দুর্নীতি তদন্তের বিষয়ে গলা তুলেছিলেন। তো আমার কাছে এটা সবসময় খুব ইন্টারেস্টিং মনে হয় যে ডবল ইঞ্জিনের সরকার, এত দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে কেন এত দুর্ঘটনা ঘটে এবং আমরা কারণ জানতে পারি না। আজ অবধি গুজরাটের বিমান দুর্ঘটনার কারণ আমরা জানতে পারিনি, কেন এবারে এটা ঘটল? দেখুন, নিশ্চয়ই পাওয়ার পরিবার অনেক ক্ষমতাশালী। আমাদের মনে রাখতে হবে যে অজিত পাওয়ার সেই ব্যক্তি ছিলেন যিনি অমিত শাহ এবং তার কাকা শরদ পাওয়ারের যাতে গৌতম আদানির সাথে মিটিং হয় সেটা ঠিক করেছিলেন। তো এখানে কোন কোন শিল্প স্বার্থ জড়িয়ে আছে, কোন কোন কর্পোরেট স্বার্থ জড়িয়ে আছে, মহারাষ্ট্রের রাজনীতির কি জটিল সমীকরণ জড়িয়ে আছে, সেটা আমরা জানি না। আমি আবারও মনে করাই, মহারাষ্ট্রে কিন্তু কিছুদিন আগে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে হাত মিলিয়ে নিয়েছেন এবং তারা বৃহৎ মুম্বাইয়ের কর্পোরেশনের নির্বাচনে বিজেপিকে যথেষ্ট চাপে ফেলেছিলেন। ঠিক সেই সময়ই শোনা যাচ্ছিল যে শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার হাত মিলিয়ে নেবেন। ঠিক সেই সময়ই বিমান দুর্ঘটনা ঘটল সকালবেলায়। সবই হয়তো কাকতালীয়। কাক যদি গাছে বসে, তাল যদি পড়ে, তাহলে আমরা কি করতে পারি? আমি এটা বলতে পারবো না। দেখুন, আমি অ্যাভিয়েশন এক্সপার্টও নই, আমি গোয়েন্দাও নই, কিন্তু আমি অমিত শাহর মতো করে ক্রোনোলজিকে বোঝবার চেষ্টা করি। একেবারে দেখা গেল সকালের আজকে ব্রেকিং নিউজ, 100 ফুট ওপর থেকে বিমান আছড়ে পড়ে মারা গেলেন অজিত পাওয়ার, কি বলবেন? এটা কিন্তু নতুন ঘটনা নয়। এই কিছুদিন আগে আপনি জেনে থাকবেন, বিজয় রূপানি, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তো গুজরাটের আহমেদাবাদে ঠিক এই রকম একটা ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বিমান দুর্ঘটনায় মৃত্যু এবং বিজেপি যবে থেকে 2014 সালে ক্ষমতায় এসছে, আমি বলে থাকি, আমার বক্তব্য নয়, শুধু গণতন্ত্রপ্রিয় মানুষের বক্তব্য, যে গণতন্ত্র খতরে মে হ্যায়, ভারতের যে ডেমোক্রেসি, যে এটা পুরোপুরি খতরে মে হ্যায়। এবার এই মতো অবস্থায় বিমান দুর্ঘটনায় যে আজকে মৃত্যু ঘটেছে, আজকে মিস্টার পাওয়ারের, অজিত পাওয়ারের উপমুখ্যমন্ত্রী, এবং আপনি হয়তো অবগত থাকবেন, ওনার সঙ্গে কিছুদিন যাবৎ বিজেপির যে একটা জগা খিচুড়ি সরকার চলছিল, তার একটা সমস্যা চলছিল, এবং তিনি নিজের কাকা শরদ পাওয়ার এবং
বাল ঠাকরের ছেলে এবং ভাইপো তাদের সঙ্গে মিলে তিনি আবার বিজেপি বিরোধী একটা জোট গড়ার খুব সম্ভবত পরিকল্পনা করছিলেন। দেখুন, এটা আপাত দৃষ্টিতে দুর্ঘটনা বললেও এটা তো বইমেলার দৃষ্টিভঙ্গিতে আমরা বলি যে সব চরিত্র কাল্পনিক নয়। এটা কিন্তু সব চরিত্র কাল্পনিক নয়, যেরকম সব দুর্ঘটনাই দুর্ঘটনা নয়। এটা কেউ বলতে পারে না এর পিছনে কেউ আছে কি নেই। এবং অজিত পাওয়ারকে সরিয়ে দিলে হয়তো কারো উদ্দেশ্য সাধন হতেই পারে। এই যে মহারাষ্ট্রে যারা তাবেদারি করছে, যারা মানে ফোরেগিরি করছে মহারাষ্ট্র জুড়ে, মহারাষ্ট্র হচ্ছে দেশের বাণিজ্যিক রাজধানী, মুম্বাই হচ্ছে তার, সেই বাণিজ্যিক রাজধানীতে দাঁড়িয়ে মহারাষ্ট্রের মতো রাজ্যে এবং মুম্বাইয়ের মতো শহর, মানে তিনি যাচ্ছিলেন বারামতিতে পঞ্চায়েত ভোটের প্রচারে যাচ্ছিলেন। এবং আপনি জেনে থাকবেন যে বারামতি হচ্ছে সাবেক যে এনসিপি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদ পাওয়ারের, তাদের খুব শক্ত ঘাঁটি। এবং এই ঘাঁটিটা বিজেপি কোনোভাবেই দাঁত ফোটাতে পারে না। এবং সেই মৃত্যুর সঙ্গে যদি অন্তর্ঘাত হয়ে থাকে আমি খুব অবাক হব না, কারণ বিজেপি যেরকম একটা প্রতিহিংসা পরায়ণ দল, তারা সব কিছু ঘটাতে পারে। সুতরাং কোনো দুর্ঘটনাকে আপাতভাবে দুর্ঘটনা ধরে নিয়ে তাকে যদি আমি বলে দিই না একটা যান্ত্রিক গোলযোগ হয়েছিল, যেরকম কোথাও আগুন লাগলে আমরা বলে দিই শর্ট সার্কিট হয়েছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগ না, এর পেছনে এই জন্য আপনি জেনে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সবার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এর উপযুক্ত তদন্ত হওয়া দরকার। যদিও আমরা সবাই সন্দিহান যে সেই তদন্ত আদৌ ঠিকঠাক হবে কিনা, কারণ বিজয় রূপানীর মৃত্যু নিয়েও কোনো তদন্ত হয়নি, কোনো খবর আমরা জানতে পারি।